প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন নীলুফার চৌধুরী মণি, সাবেক সংসদ সদস্য বিএনপি। আরও রয়েছেন ব্যারিস্টার সানি আব্দুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এবি পার্টি। আপনাদের দুজনকেই স্বাগত। ধন্যবাদ। আমরা শুরুতেই যাব নীলুফার চৌধুরী মণির কাছে। কদিন ধরে আমরা দেখছি যে ফেসিস্ট আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বিএনপি এবং জামাত ইসলামে ভিড়ছে এবং দুই দলই তাদেরকে স্বাগত জানাচ্ছে। এটি কেন, কিভাবে হচ্ছে? বাংলাদেশের সিস্টেমটাই হচ্ছে আপনার সিস্টেম লস যেটাকে বলে। রাজনীতি যে একটা পেশা হতে পারে এটা আগে কখনোই বাংলাদেশের মানুষ কেন কোনোখানের মানুষই এটা বুঝতো না, জানতো না। তাহলে এখন কি কিন্তু রাজনৈতিক পেশা? এখন এটাকেই মনে করা হয় যে রাজনৈতিক পেশা, কারণ রাজনৈতিক দলের ছত্রছায়া ছাড়া কোনো কাজ পাওয়া যায় না। কোনো রকম আপনি ভালো কাজ করতে গেলেও পাওয়া যায় না, মন্দ কাজ করতে গেলেও পাওয়া যায় না। তো সেই কারণে আপনার কোনো না কোনোভাবে মাথা ঢুকাতে হয়। যখন পেশি শক্তি বড় হয়ে দেখা দেয় একটা দেশে, তখন এটার বিকল্প আর কোনো কিছু গড়ে ওঠে না। আমি আপনাকে বেসিক জিনিসটা বলছি। সেইখানে যারা আওয়ামী লীগের 15.5 বছর দুর্দান্ত প্রতাপ খাটিয়েছে, হালুয়া রুটির ভাগাভাগি করেছে এবং 100-200 কোটি টাকা একনেকে কোনো প্রজেক্ট গেলে ছুঁড়ে ফেলে দেওয়া হতো যে প্রজেক্টটা বাড়ায় নিয়ে আসো, বাড়ায় আনতে তোমাদের সমস্যা কোথায়? এই যে এত টাকার তছরূপ করা, যখন আপনার বাইরে পাঠাইলেও টাকা তার সঙ্গেও তো ভাগ দিতে হয়। এই ছোট 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 অংশীদারিত্ব জন্মে গেছে। আগে নর্মাল কন্ট্রাক্টারি সাপ্লাই থেকে শুরু করে সব ব্যবসাতে নর্মাল লাভ, ইসলামও বলে, বিভিন্ন ধর্ম বলে, পাশাপাশি রাষ্ট্রও বলে নর্মাল লাভ কত 10%, 8%, 5%। তখন কিন্তু এটা জেনুইন ছিল। এখন চুরি করার পরেও চুরের ভাগা দিতে 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 কাজ হয় 20% বা 30%, কোথাও হয়ই না। আর বাকিটা ভাগা দিতে দিতে ওই কন্ট্রাক্টর বা সাপ্লায়ার বা ব্যবসায়ী সে কিন্তু 10%, 5%ই পায়। অথচ নাম হলো কিন্তু চোরের, ঘটনাও হলো চোরের। তো সিস্টেমটা যখন এমন হয়ে গেছে, তখন এরা পানিকে যেমন সরালে আপনি আবার ছেড়ে দিলে পানি আগের জায়গায় যে থেমে যায়, ঠিক তেমনই এইসব সন্ত্রাসী লোকগুলা কোনো না কোনো জায়গা খুঁজে। তো আওয়ামী লীগের সাথে থাকার পরে তারা এখন চিন্তা করছে যে এদের সাথে মিশে যাওয়া যায়। সেইখানে আমি বিএনপি অনেক বড় একটা সংগঠন, সেই সংগঠনে আপনার যদি একটা মিছিল শুরু হয়, 1000 লোক যদি মিছিলে থাকে, 200-300 পরে মিছিলগুলোর মুখটাই শুধু মানুষ চিনে যারা যারা পিছনে আছে। হঠাৎ ঢুকে গেলে কিছু করার থাকে না। জামাতকে আমি অন্যরকম একটা দল মনে করেছিলাম, যে জামাতে চাইলেই কেউ যেতে পারে না, সিস্টেমে যেতে হয়। তো জামাত এখন প্রতিযোগিতায় লিপ্ত হয়ে ঠিক অন্য অন্য দলগুলো যেমন তেমনই তারাও নেওয়া শুরু করেছে। এটা কিন্তু ভীষণ খারাপ লক্ষণ, সেটা সব দলের জন্যই। বিএনপি, আপনি যেটা বলছেন বিএনপি লুফে নিচ্ছে তা না। বিএনপির নেতা আমাদের জনাব তারেক রহমান সাহেব, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, উনি কিন্তু দলে আওয়ামী লীগ থেকে কাউকে নেওয়া নিষেধ করে দিয়েছেন একদমই। এখন ওই যে বললাম, পদপদবি ছাড়া পিছনে মিছিলের ভিড়ে যায়, আবার মারামারি হলেও কোনো না কারোর সঙ্গে একটা মিলে একটা মারামারি পেশি শক্তি দেখায়, কারণ তার ঘরে, আওয়ামী লীগের ঘরে অর্থ আছে, আপনার বৃত্ত আছে, অস্ত্র আছে। বেগম খালেদা যখন প্রধানমন্ত্রী, তখন তার প্রেস সেক্রেটারি ছিলেন মারুফ কামাল খান সোহেল। ওনার একটা ফেসবুক স্ট্যাটাস নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে এবং এখনও হচ্ছে। উনি তার স্ট্যাটাসে লিখেছিলেন যে গত 15.5 বছরে আমরা কোনো আওয়ামী লীগের ভেতর বিএনপি প্রীতি দেখিনি, কিন্তু বিএনপির ভেতর এখন আওয়ামী লীগ প্রীতি লক্ষ্য করা যাচ্ছে। কি বলবেন? উনি ভুল বলে নাই। আমি বললাম যে সম্পূর্ণ যে ভুল বলছে তা না, আবার সম্পূর্ণ যে সঠিক সেটাও না। কারণ বিবেকটা হলো আপনার বিবেক আপনার মতো, আমার বিবেক আমার মতো। এখন যে জেলার বা থানার নেতা, তার দরকার আছে অর্থের, তার দরকার আছে আরো বেশি পেশি শক্তির। সে হয়তো বা তার সাথে মিলে যেতেই পারে, আইনের তোয়াক্কা না করে, দলীয় আইনের তোয়াক্কা না করে। কিন্তু আমার বিবেকটা আমি তো নাও নিতে পারি। এখন বলতে পারেন যে এই নাও নিতে পারার মানুষগুলো কত? এই নাও নিতে পারার মানুষগুলো কম হলেও তাদের জন্য কিন্তু পৃথিবী টিকে আছে, দেশ টিকে আছে। মানে যারা এই কাজটা করছে তারাই আসলে কম, কিন্তু তারা ক্ষমতাধর।
তা এখন আপনার মনে করেন যে একখানে একটা ক্ষমতাধর থাকলে তার যদি 100 কোটি টাকা থাকে, সেটা বিলায় দিতে গেলেও বা পেশি শক্তি ব্যবহার করে অনেক করতে পারে। আর যারা ভালো মানুষ তাদের তো অর্থবিত্ত নাই। তো যে কারণে আপনার এই সমস্যাটা হয়। তবে আইনের প্রয়োগটা যদি না হয়, সরকার এখানে সরকারের দায় এড়াতে পারে না। সরকার যদি আইনের অনুশাসনটা চালু করতো, মানুষের মাইন্ডসেটটা তৈরি করতো যে অন্যায় যেই করুক না কেন তাকে শাস্তি পেতেই হবে, এটা যদি বলবৎ থাকতো তাহলে এটা হতে পারতো না। কারণ আওয়ামী লীগগুলো তাহলে এখন তাদের অবস্থান হতো জেলখানায়। তাদের অর্থ সম্পদগুলো অন্যায়ভাবে ইনকাম করার জন্য আপনি কোনো কাজই করেন না, বা যে কাজ করেন সেটাই আপনার সর্বোচ্চ মাসে আসতে পারে 50,000 টাকা। আপনার কাছে পাওয়া গেল 100 কোটি টাকা, আপনি তো নিশ্চয়ই সেটার জবাব দিতে হবে। জবাব দিতে না পারলে আপনার ওই টাকাগুলো কিন্তু সরকারের হয়ে যাবে অটো। তো এই সরকার যদি এই কাজগুলো করতো, তাহলে আইনের অনুশাসনটা যদি চালু করতো, আওয়ামী লীগ যদি অ্যারেস্ট হতো, তাহলে কিন্তু আজকে এই অবস্থাটা হতো না। এই অবস্থাটা সরকারের ছত্রছায়ায় আওয়ামী লীগকে পুষে আওয়ামী লীগ রেখেছে। উপদেষ্টা পরিষদেও আওয়ামী লীগ আছে, গিজগিজ করছে, তার সারাউন্ডিং পিপল আওয়ামী লীগ আছে, এগুলো সব সরকারের আয়ত্তের মধ্যে আছে। এবং সরকার যদি একটুখানি সচেতন হতেন, তারা মানে কোনো দলগুলোকে বেগ পেতে হতো না। নীলুফার চৌধুরী মনি খুব স্পষ্টভাবে এবং জেনুইন কিছু কথা বলেছেন, এটাই হলো বাস্তবতা। কিন্তু এর মাধ্যমে কিন্তু সংকটটা তৈরি হয়েছে অন্য জায়গায়। সেটি হলো ঠিকই আওয়ামী লীগ বা ফ্যাসিস্টের দূষররা জায়গা করে নিচ্ছে সমাজে, এবং প্রয়োজনে তারা মুখ খোলার চেষ্টা করছে। যদি তাই হয় তাহলে 24-এর এই আন্দোলন হলো, এই এত হত্যা, খুন, পঙ্গু, আহত, এর কি হবে? জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান হয়েছে, এটা একটা আগামীর বাংলাদেশের স্বপ্নকে সামনে রেখে আমি প্রায়শই একটা কথা বলে থাকি যে আসলে এটা কয়েক সপ্তাহ, কয়েক দিন, অথবা মাত্র এই ফ্যাসিস্ট রেজিম যেটা 15-16 বছর, এটার মধ্যেই আসলে ব্র্যাকেটবন্দি নয়। এটা আসলে পুরো বাংলাদেশ নামক রাষ্ট্র যখন থেকে গঠিত হয়েছে, এই গত 53-54 বছরের আসলে না পাবার একটা ক্ষোভ আসলে উগরে দিয়েছে মানে জুলাই গণ অভ্যুত্থানে। তো ফ্যাসিস্ট আওয়ামী লীগ যা করেছে, এরপরে তাদের নতুন করে পুনর্বাসনের প্রচেষ্টা অবশ্যই এদেশের ছাত্র জনতা, আপামর জনতা রুখে দেবে বলে আমি বিশ্বাস করি এবং করতে চাই। এবং আমি সঙ্গে সঙ্গে এটাও বিশ্বাস করি যে সকল রাজনৈতিক দল, অংশীজন, স্টেক হোল্ডার যারা আছে, যারা এই অভূতপূর্ব গণ অভ্যুত্থানে সাড়া দিয়েছে, অংশ নিয়েছে, আন্দোলনে, মিছিলে, স্লোগানে যারা ছিল, তারা সবাই এটাকে রুখে দাঁড়াবে। তবে একটা জিনিস আমাদের বাস্তবতার আলোকে চিন্তা করতে হবে যে দেখুন, আপনি যদি বাংলাদেশের উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের কথা চিন্তা করেন, দেখবেন যে উপজেলা পর্যায়ে গড়ে হয়তো 5, 7, 10 জন এরকম হয়তো পালিয়েছে। বাকি একটা বড় অংশ কিন্তু যারা নৌকাকে ভোট দিয়েছে, আওয়ামী লীগকে ভোট দিয়েছে, তারা কিন্তু এই সমাজে বাস করছে। এখন প্রশ্ন হচ্ছে, যে ব্যক্তিটা আওয়ামী লীগকে তথা নৌকাকে ভোট দিয়েছে, সে তো এই সমাজেরই একটা অংশ, এবং তারা তো বাংলাদেশের নাগরিক আকারেই আছে। এখন একটা পর্যায়ে গিয়ে একটা সেটল টেস্ট দিতে হবে আপনাকে, যে আপনি কাকে পুনর্বাসন করাবেন আর কাকে করাবেন না। এখন এটা কি বাস্তবসম্মত? এটা যদিও আসন ভিত্তিক বা অঞ্চল ভিত্তিক হয়তো ডিফার করতে পারে, আলাদা হতে পারে, কিন্তু প্রেটি মাচ অ্যাভারেজ কিন্তু আপনার 20%, 25, কিছু জায়গায় 30, এরকম কিন্তু সলিড একটা ভোট ব্যাংক আছে। এখন একজন প্রান্তিক গ্রামের মানুষ, হয়তো সে জেলে মুঠে মজুর, কুলি কাজ করে খায়, কিন্তু দিন শেষে সে আওয়ামী লীগকে ভোট দিয়েছে। এখন সে হয়তো আওয়ামী লীগের মনে প্রাণেই আওয়ামী লীগকেই চায়, কিন্তু কোনো ক্রিমিনালিটির সাথে জড়িত ছিল না। জুলাই আগস্ট এই লোকগুলোও কিন্তু আওয়ামী লীগের কোনো অপকর্মের সমালোচনা করে না। জি, আমি এটাতে এটা অদ্ভুত ব্যাপার। জি, একটা টেস্ট আসলে দাঁড়া করাবার দরকার। যে ব্যক্তিটা আওয়ামী লীগকে সাপোর্ট করেছে, আওয়ামী লীগকে ভোট দিয়েছে, কিন্তু কোনো ক্রিমিনালিটিতে, কোনো এই ধরনের কোনো খুন হত্যাযজ্ঞে জড়িত ছিল না সরাসরিভাবে, এবং জুলাই আগস্টে তারা বিরোধিতা করে নাই। আপনি যে আওয়ামী লীগদের কথা বললেন, আসলে কারা যোগ দেওয়ার চেষ্টা করছে বা কাদেরকে লুফে নিচ্ছে, যেটা নীলুফার চৌধুরী মনি বলছেন, যাদের টাকা রয়েছে, প্রভাব রয়েছে,
তারাই দলে যোগদান করার চেষ্টা করছে এবং কেউ কেউ অনেক জায়গাতে দলে তাদেরকে নেওয়াও হচ্ছে। জি, কারণ হচ্ছে এই সংকটটা তৈরি হচ্ছে বিকজ আপনার সামনে এখন কোনো সলিড কোনো টেস্ট নাই যে আপনি কে পরিত্যাজ্য আর কে গ্রহণীয়, এই কোনো কেন এলাকাতে চেনে, এদেরকে চেনে। হ্যাঁ, চেনা ঠিক আছে, যে কিন্তু ওই সময় কি করেছে এবং সামগ্রিকভাবে 4 তারিখে কারা মাঠে নেমেছিল, দা কোরাল নিয়ে মাঠে নেমেছিল আওয়ামী লীগ, তাদেরকেও চেনে। জি, যদি তাদেরকেই, এটা বিএনপি হোক, জামায়াত ইসলাম হোক, অথবা অন্য যে কোনো দল হোক, এরা তো পদাধিকারী। জি, যদি এটাই হয়ে থাকে অবশ্যই সেটা নিন্দনীয়, এদেশের মানুষ এটাকে বর্জন করবে, গ্রহণ করবে না। কিন্তু এই জায়গাতে যেটা বলছিলাম আপনাকে, যে ট্রুথ অ্যান্ড রেকনসিলিয়েশন প্রসেসটা অ্যাকচুয়ালি চালু করা দরকার। যে সাউথ আফ্রিকা যেরকম হয়েছে, যে দেশের সব মানুষকে তো আপনি জেলে পড়তে পারবেন না, সব মানুষকে তো আপনি বঙ্গোপসাগরে ডুবাতেও পারবেন না, তারা তো এই সমাজের একটা অবিচ্ছেদ্য অংশ। হ্যাঁ, তো এইটার যদি একটা সলিড, একটা যে দৃশ্যমান একটা টেস্ট থাকতো, যে এই পর্যায়ে কি আপনি সত্য স্বীকারোক্তির মাধ্যমে তারা ভুল করেছে, তারা রিমোর্স করছে, তারা অনুতপ্ত, এই প্রক্রিয়ার মাধ্যমে তারা আসলে সমাজে স্বাভাবিক জীবনযাপন করবে, স্বাভাবিক কর্মকাণ্ড হতে পারে, সেটা রাজনৈতিক অংশগ্রহণ হতে পারে। আপনার নিশ্চয়ই খেয়াল আছে যে কিছুদিন আগে কিন্তু বর্তমানে যিনি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ, তিনি কিন্তু বলেছিলেন একটা কথা, যে দেখুন, যে মানুষগুলো আওয়ামী লীগ করেছে কিন্তু যারা কোনো ক্রিমিনালিটিতে অংশগ্রহণ করে নাই, জুলাই আগস্টকে বিরোধিতা করে নাই, এই মানুষগুলো আওয়ামী লীগ করেছে, কিন্তু তারা যদি অনুতপ্ত হয়, ভুল স্বীকার করে, তাহলে তারা ভুল স্বীকার করার পরে অনুতপ্ত হয়ে তারা কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, এরকম একটা কথা বলেছিলেন। তো আমাদের সমস্যা যেটা, আমাদের সামনে আসলে কোনো দৃশ্যমান কোনো টেস্ট নাই, যে এই লিটমাস টেস্টের মধ্যে, যে এটা এরকম হলে এই মানুষটা গ্রহণীয়, আর যদি এইরকম হয় তাহলে এটা বর্জনীয় বা পরিত্যাজ্য। তো এটা আসলে একটা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে আপনি একটা টেস্ট দ্বারা করানো দরকার বলে বোধ করছি। নীলুফার চৌধুরী মনু, আপনাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছু অপ্রিয় কথা বলেছেন, কিন্তু সঠিক কথা বলেছেন। এমন কথাও বলেছেন যে তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যেই, যে আপনারা যেন আওয়ামী লীগের মতো অন্যায় না করেন, অন্যায় করলে মানুষ ক্ষমা করবে না, আওয়ামী লীগকে যেভাবে ছুড়ে দিয়েছে আপনাদেরকেও সেভাবে ছুড়ে দেবে, এটা কথা বলেছেন। আরেকটি কঠোর কথা বলেছেন, আপনারা অপকর্মগুলো বন্ধ করার চেষ্টা করেন এবং যারা করবে দলের ভেতর থেকে তাদেরকে সরাসরি পুলিশের কাছে দিয়ে দেবে। কি বলবেন? আমি ওনার সাথে একমত, আমাদের নেতা যে কথা বলেছেন মহাসচিব, এবং আমি মনে করি যে এই অ্যারেস্ট করার কথা উনি বলেছেন, বাট অ্যারেস্ট কে করবে? অ্যারেস্ট তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করবে, সরকার হুকুম দিবে। এবং আরও মাঠে যারা আছে, যেমন ধরেন অপারেশন ডেভিল হান্ট যেটা সৈনিকরা করেছেন, তারা প্রত্যেকটা জেলায় জেলায় থানায় থানায় আছেন, তারা অ্যারেস্ট করছেন, অস্বীকার করব না, কিন্তু যাদেরকে অ্যারেস্ট করা দরকার তারা কেউই ধরা পড়ছে না। তো তারা যদি ধরা পড়তো তাহলে কিন্তু ওই মুফাসলে একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও কিন্তু আওয়ামী লীগের সময় 100 কোটি টাকার মালিক, থানা লেভেলেরও 2-4টা 5টা 10টা 20টা 100 কোটি 200 কোটি 500 কোটি টাকার মালিক, জেলা লেভেলে 1000 কোটি টাকার মালিক 5টা 7টা 10টা 20টা এরকম আছে, কিংবা আরও বেশি আছে। তো এদেরকে ধরে, এদের উৎস কোথায়, এই অর্থ ইনকামের উৎসটা, তাদের ট্যাক্স ফাইল দেখে, সব কিছু দেখে সরকার যদি এই টাকাগুলোকে এই ঘরের মধ্যে ভল্ট না রেখে যদি ব্যাংকে ভল্টে ব্যবস্থা করতেন, তাহলে জনগণের জন্য উপকার হতো, অনেকগুলো ডলারের ইউরোর সাশ্রয়ী হতো, এবং পাশাপাশি এই মানুষগুলো অন্য অন্য দলে উৎপাততে পারতো না, এবং পাশাপাশি ভয় ভীতিটা যেটা সমাজে থাকতো, ভয় থেকে কিন্তু অনেক কিছু হয় না, তাহলে কিন্তু ওই অ্যারেস্ট হলে কিন্তু আপনার বাকিগুলো কিন্তু অ্যালার্ট হয়ে যেত, আর এই কাজগুলো করতো না, আপাতত করতো না। তো সেইখানে এটার জন্য সরকার, আবারও বলছি, সরকারকেই এটার ব্যবস্থা করতে হবে, হুকুম জারিটা সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাকে করতে হবে। তারা কেন চায় না যে বিএনপির নাম দিয়ে যারা যেটা করুক, বা অন্য কোনো দলের নাম দিয়ে যে যেটাই করুক, তাদেরকে আইনের আওতায় আনা? কারণ তারা মনে করছে তারা ইলেকশন নির্বাচন দিতে দেরি করবে, এগুলো যত সামনে আনা যায়, সামনে দেখানো যায় যে এরা এত খারাপ, এতভাবে ধান্দা করছে, টাকা পয়সা নিচ্ছে, লুট করছে, হ্যাঁ, আওয়ামী লীগের সহযোগিতা করছে, এগুলা দেখানো গেলে তাহলে তাদের জনপ্রিয়তাটা কমবে, শূন্যের কোথায় আসবে, তাতে আরেকটা শ্রেণী উপকৃত হবে। আমি মনে করি এগুলা হলো গিয়া স্বপ্নেই দেখা যায়, বাস্তবে সম্ভব না। এটা ফেসবুকে একজন আপনার নতুন সরকারের
লোক 50টা অ্যাকাউন্ট খুলে 50 রকম মন্তব্য করতে পারে, কিন্তু মাঠ কিন্তু অন্য কথা বলে। মাঠ আপনার চায় যে কে শাসনটা করতে পারবে, কে রাষ্ট্র পরিচালনা করতে পারবে। সরকারকে আবারও বলছি যে সত্যিকারের যারা ডেভিল হান্ট তাদেরকে অ্যারেস্ট করা হোক, সত্যিকার সেটা যে দলেরই হোক না। এই প্রশ্ন আপনি যেটা উঠিয়েছেন এটা সঠিক, কারণ এটা নিয়ে অনেক জায়গায় আলোচনা হচ্ছে যে সরকার এই চাঁদাবাজ দখলদারকে ধরুক। আপনি যেটা বলেন এখন আর্মি তো মাঠে রয়েছে, 1 নম্বর। 2 নম্বর হলো যে 2-1 জায়গায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে বিএনপি এবং জামাত 2 পক্ষ থেকেই, যে কাউকে অ্যারেস্ট করার পরে থানা ঘেরাও করে তাকে মুক্ত করার চেষ্টা এটা করেছে। বিচ্ছিন্ন, এটা যদি এটা খুব সাথে বেশি সাথে ঘটনা নয়। সাথে হ্যাঁ। সাথে অ্যাকশনে যদি জি। যেত, কেন এটা করা হলো আরো 10টা। আমরা কি করি এবং সব অনেক জায়গায় তারা সময় সাকসেসও হয় নাই কিন্তু। অনেক সময় প্রোগ্রাম যখন হয় আমাদের, একটা থানার পুলিশ কিন্তু কভার দিতে পারে না। না, আশেপাশের থানা থেকে জেলা থেকে কিন্তু পুলিশ আনা হয়। তাহলে সেই দিন যে ঘটনাটা ঘটলো, কেন আর্মিরা অন্য খান থেকে গিয়ে তাদেরকে অ্যারেস্ট করলো না? এটার মজা হলো এরকম যে তুমি যত রকম অপরাধ করো এটা নিয়ে ছড়বে, বাতাসে বাতাসে ঘুরবে, তুমি এরপরে তোমার দল এটার জন্য সাফার করবে। এটাই তো। তার মানে কি, বাংলাদেশে কিছু ব্যক্তি যারা আছে তারা চায় না এই দেশটা ভালোভাবে চলুক। আর এখানে আমরা 3 জন আছি, 3 জনই যদি আমরা নষ্ট হয়ে যাই, তাহলে এই রুমটার কি অবস্থা হবে? এইখানের প্রশাসনের কি অবস্থা হবে? 3 জনের আন্ডারে যে 300 জন মানুষ আছে তাদের কি অবস্থা হবে? তো এই জিনিসটা তারা না চিন্তা করে 3 জনকে নষ্ট করার জন্য তারা করছে। এটা সমাজের জন্য, জাতির জন্য, রাষ্ট্রের জন্য ভীষণ ধ্বংসাত্মক। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নিব, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনা রয়েছেন নীলুফার চৌধুরী মনি, আরও রয়েছেন ব্যারিস্টার সানি আব্দুল হক। ব্যারিস্টার সানি, নীলুফার ইয়াসমিন মনি এই চাঁদাবাজ দখলদারকে গ্রেপ্তার না করার কারণ হিসাবে সরকারকে দায়ী করেছে, এবং এটা ঠিক। বিএনপির পক্ষ থেকে কিন্তু অনেকবার বলা হয়েছে যে এদেরকে ধরুন, এবং আমার দলের হলেও ধরুন। এমন নজিরে কিন্তু আমরা দেখেছি, কোনো জায়গায় এমন ঘটনাও ঘটেছে, তাদের দলের চাঁদাবাজকে ধরিয়ে দেওয়ার জন্য বা ধরার জন্য দল থেকে পুলিশকে পর্যন্ত বলা হয়েছে। এমন নজিরে 2-1 জায়গায় ঘটনা ঘটছে। এখন নীলুফার চৌধুরী মনি এটি অভিযোগ করলেন যে বিএনপিকে বিতর্কিত করার জন্য সরকার এই কাজটি সঠিকভাবে করছে না। আপনি কি বলবেন? প্রথম হচ্ছে যে সারা বাংলাদেশেই তো আসলে চাঁদাবাজি, টেম্পো স্ট্যান্ডবাজি এগুলো তো আসলে হচ্ছে, এটা সবারই জানা। এখন কেন হচ্ছে এটা আপনার বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকার আসলে ইচ্ছাকৃতভাবেই বিএনপিকে বিতর্কিত করার জন্য এরকম করছে, এই প্রপোজিশনটার সাথে, এই কথাটার সাথে প্রথমত আমি একমত নই। ধরুন আপনার কথার খাতিরে আমি একমত হলাম, এখন তাহলে তো আপনি গ্রহণ করছেন যে বিএনপি টেম্পো স্ট্যান্ডবাজি, চাঁদাবাজি করছে, এটা তো আপনি গ্রহণ করছেন। এবং ব্যাপারটা কি এরকম যে আমরা ছোট মানুষ বলে আমাদেরকে প্রলুব্ধ করছে না, এই জন্যই আমরা আসলে এই লোভের ফাঁদে পা দিচ্ছি? ব্যাপারটা কি এরকম? ধরুন সরকার চাইছে বিএনপিকে বিতর্কিত করার জন্য, ডাজ ইট জাস্টিফাই? এটা কি জাস্টিফাই করে যে আমাকে প্রলুব্ধ করছে জন্য আমি আসলে চাঁদাবাজি করছি? যেটা হয়েছে সেটা হচ্ছে যে বর্তমান সরকারের যে রাষ্ট্র পরিচালনায় বেশ কিছু দুর্বলতা আছে, তার মধ্যে এটা অন্যতম একটা, যে আসলে জনজীবনে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে কিছু জিনিসে তাদের সফলতা আছে, যেমন দ্রব্যমূল্য লাগামহীন হয় নাই, এটাকে তারা টেনে ধরেছে, একটা সহনীয় পর্যায়ে আছে। এরকম বেশ কিছু জনজীবনে স্বস্তি আনতে পারে এরকম কাজ করেছে। কিন্তু যে কতগুলো দুর্বলতা আছে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে তারা আনতে পারে নাই, একটা ঢিলে ঢালাভাবে চলছে। ঠিক এর কারণেই আসলে চাঁদাবাজিটা গ্রামে গঞ্জে বা শহর বন্দরে ছড়িয়ে পড়েছে বলে আমি মনে করি। যে এটা একটা দুর্বল
আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে এরকম হয়েছে। নীলুফার চৌধুরী মণি, আমরা একটা অন্য প্রসঙ্গে যাব। এই প্রসঙ্গটা হঠাৎ করে আবার সামনে এসছে। স্থানীয় নির্বাচন, বেশ কিছুদিন আগে স্থানীয় নির্বাচন নিয়ে তুলপাড় হলো এবং প্রায় সব দল স্থানীয় নির্বাচনের পক্ষে বললেন। শুধু বিএনপি এবং তাদের সাথে যাদের জোট রয়েছে তারা স্থানীয় নির্বাচনটা চাইলেন না। এবং আমরা একটা জরিপও দেখেছি যে দেশের ৬৭% মানুষ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে স্থানীয় নির্বাচন চায়। স্থানীয় নির্বাচনের যে সংস্কার কমিশন করা হয়েছিল তারাও কিন্তু স্থানীয় নির্বাচন আগে করার পক্ষে মতামত দিয়েছে, তবে তারা বলেছে বিষয়টি ফয়সালা হতে হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একসঙ্গে আলোচনা করে। স্থানীয় নির্বাচন আগে হলে সংকটটা কি, সমস্যাটা কি? স্থানীয় নির্বাচনের যে জরিপটা নিয়ে আমার প্রশ্ন আছে। 1 নম্বর, এই জরিপটা কিভাবে জরিপটা হয়েছে? অনেক সময় দেখা যায় বিদেশিরা, আমরা তো অনেক এনজিওর সাথে কাজ করি, সাবেক এমপি হিসেবে, তখন বর্তমান এমপি হিসেবে, বা এমনিও নিজেরা ছোটোখাটো এনজিওতে বা বিদেশি দেশি এনজিওতে, তাদের যে জরিপগুলো দেখা যায় যে এরকম জরিপটা আপনি জানেন যে বাংলাদেশে ঢাকা শহরে বিএনপি বস্তি আছে, আওয়ামী লীগেরও বস্তি আছে, এরকম আছে না? কোনো এরিয়া আওয়ামী লীগ বেশি থাকে, কোনো এলাকায় বিএনপি বেশি থাকে। আমি আরও আগের কথা বলছি, এখনকার আওয়ামী লীগের কথা বলছি না। তো দেখা গেল যে বিএনপির এন্ট্রিতে একটা প্রোগ্রাম করতে হবে, তাদের আনতে হবে বিএনপির এন্ট্রিতে, তখন তারা আওয়ামী বস্তিতে যায় না, ওইখানে গিয়ে জরিপটা করে। যখন দেখে যে বিএনপির পক্ষে আনতে হবে তখন বিএনপি বস্তিতে যায়। 1000 লোককে তারা একটা সামারি আকারে 1000 লোকের জরিপ করে, 1000 লোকরে আপনার পার্সেন্টেজ করে সারা বাংলাদেশ। ইটস নট রিয়েল। তো এটা গেল একটা দিক। 2 নাম্বার, আপনার মনে করেন যে স্থানীয় সরকার নির্বাচনটা বৃহৎ। এত বড় নির্বাচন করতে আপনার সিটি কর্পোরেশন, ইউনিয়ন নির্বাচন, ইউপি নির্বাচন, স্থানীয় সরকারের পৌরসভা নির্বাচন, উপজেলা নির্বাচন, 4টা নির্বাচন করতে একটা সরকারের মিনিমাম 2 বছর যাবে। এই 2টা বছর সরকার এই তাইরে নাইরে করে সময় বাড়াতে চায় নিজেদের। আপনার যেটা নিয়ে কথা হচ্ছে, আপনার নতুন একটা সরকার আসবে, সরকারের আন্ডারে নির্বাচন হবে, আপনি কে? আপনি তো নিজে ইল্লিগ্যাল। আপনারা যখন ইল্লিগেল বলেন এই সরকার কে বসিয়েছে? সব আপনার কথার সব দলই বসিয়েছে। সব দল যেটাই বসাক, মনতাও সম্মতির লক্ষণ, আমি অস্বীকার করছি না যে আমরা বসাই নেই, কিন্তু আপনার একটা লিমিটেশন আছে, আপনাকে এটা ভুললে চলবে না। আমি নির্বাচিত, আমি নাই, চেয়ারটা খালি, চেয়ার কখনো খালি থাকতে পারে না। আপনাকে ওই সময় স্বল্প সময়ের জন্য বসিয়েছে। ওখানে টাইম ফ্রেম ছিল? অবশ্যই টাইম ফ্রেম, এটা তো টাইম ফ্রেম না, আপনার এটা বলতে হয় না। নামই তো ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার। 2 সরকারের মাঝখানে একটা সরকার, আরেকটা সরকার আসার পর্যন্ত একটা সরকার, একটা আপৎকালীন সরকার ওনারা। আমি সম্মান দিয়েই কথা বলতে চাচ্ছি, কিন্তু আমি যতই সম্মান দেই আপনার লিগ্যালিটি তো আসবে না। হ্যাঁ, আপনি আপৎকালীন, আমার বিপদে আপনি এসে করছেন, কিন্তু আইনের কাছে কিন্তু আপনি ধরা। আপনার আইন দিয়ে এই সংবিধানের আইন দিয়ে আপনি কোনোভাবেই লিগ্যাল না। তো আপনি যত তাড়াতাড়ি, আমি চাই আপনি লিগ্যাল থাকেন, কারণ আপনি আমার দুঃসময়ের সাথী। আমি আপনাকে কোনোভাবেই, যেটা জনাব তারেক রহমান সাহেব বলেছিলেন যে এই সরকার আমাদের সরকার, এই সরকার ব্যর্থ হোক আমরা কোনোভাবেই চাই না। তাহলে আপনারা ইল্লিগ্যাল সরকারকে আমাদের সরকার বলছেন কেন? শেষ করি, তারপরেও যদি এই সরকার ব্যর্থ হয় তাহলে সেটার জন্য আমাদের দায় না। এটা কেন বলেছে? কারণ এই সরকার ব্যর্থ হোক, আমরা চাই, সহযোগিতা করতে চাই। সহযোগিতা করার সরকারকে তো সহযোগিতা নিতে হবে। আমি এখানে 2 জন মানুষ আছে, আমি কেয়ারই করলাম না, আই ডোন্ট কেয়ার, আমি মনেই করলাম না এখানে 2 জন মানুষ আছে, তাহলে আপনাদেরও তো বাণিজ্যত আছে, প্রত্যেকেই কিন্তু আমরা মানুষ। তা আমি যদি কেয়ার না করি, আপনারা কেয়ার কেন করতে যাবেন? আপনি উপযাচক হয়ে কয়বার আসবেন? তো বিএনপি নিজে কথা বলছে সরকার কেয়ার করছে না। তো সরকার যে কেয়ার করছে না, তারপরে তো জোর করে, এখন যদি সরকার ব্যর্থ হয়, যেমন উনি বললেন বাজার ব্যবস্থা সঠিক আছে, আপনি জানেন বাজার ব্যবস্থার একটা হিসাব আমি বলি, জুলাই 24 থেকে মার্চ 25 পর্যন্ত 4,22,000 মেট্রিক টন চাল আমদানি করেছে এই সরকার। 4টি দেশ থেকে আমদানির চুক্তি করা হয়েছে 9 লাখ টন। সরকারি গুদামে মজুদ আছেন 9,24,000 টন। এরপরও চাল নিয়ে চালবাজি চলছে। আপনার যে কোনো চাল, আপনি মিনিকেট খাবেন, সেটাও 100 টাকার কাছাকাছি দাম। তাহলে এত চাল মজুদ আছে, চাল পাইপলাইনে আছে, চাল আসছে,
তাহলে আপনার আচ্ছা, চাল আপনাকে নিয়ে একটা এত চাপ কেন? আপনাদের একটা প্রশ্ন আপনার যদি- আপনার দুইটা সবজি না, যখন সবজি কেউ খায় না, জি। গরু ছাগলেও খায় না, আপনার টমেটো 10 টাকা কেজি 20 টাকা কেজি এলাকায় মানুষ ফেলে দেয়, কারণ আমরা সেটা কামলা জানি। দিয়ে তুলতে পারে আমরা না। একটা প্রশ্ন সেটা করি, কিন্তু আপনি তো আমরা একটা বলতে প্রশ্ন পারেন করি না। আপনাদের। যেটা আমাদের অবাক লাগে সেটি হলো, শুধু বিএনপি নয়, আরো অনেকে যে কাজটা করে সেটা অবাক লাগে। এই সরকারের ব্যর্থতা, এই সরকারের যে সংকটগুলো তারা যত সোচ্চারভাবে বলে, আওয়ামী লীগের যে চোরতন্ত্র প্রতিষ্ঠা, তাদের খুন খারাপি, তাদের অন্যায়, সেটা কেউ বলতে চাচ্ছে না, ওটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। দুটোই তো বলা উচিত, শুনেন, দুটোই বলেন। আওয়ামী লীগ অপরাধ বারবার করছে। মনে করে আমি দেওয়া উচিত বারবার নয়? বলি অপরাধ করছে বলে আওয়ামী লীগ কিন্তু আজকে নিগৃহীত। জি, জি। আওয়ামী লীগ তারা আজকে কি অপরাধ নিজেই- করবে সেটা মনে করিয়ে দেওয়া নিজেই দরকার তো। চলে গেছে। এখন আপনি একটা জিনিস, আপনি যখন আবার সেম অপরাধটা করবেন, আগের অপরাধ ঢেকে যাবে, এটাই কিন্তু নিয়ম। আর যে মানুষটা সামনে নাই একপাক্ষিক, এখানে যদি একটা আওয়ামী আওয়ামী লীগ লীগ সামনে বসতো, নাই? আমার কথাটা আমি বলছি, এখানে যদি একটা আওয়ামী লীগ বসতো সানি সাহেবের সঙ্গে বা আমাদের সঙ্গে, আপনি যদি 3 জন আনতেন, তাহলে আপনি দেখতেন যে কিভাবে ঝড় তোলা যায়, কতটা বলা যায়, তারা কি করছে। তারা আমাদের 15.5টা বছর জঘন্যভাবে খেয়ে ফেলছে, 15.5টা বছর বাংলাদেশের উন্নয়ন খেয়ে ফেলছে। বাট তখন বলতে পারতাম, একটা মানুষ তো নাইস, আউট অফ সাইড, আউট অফ সিন। তো আমি কিভাবে এটা নিয়ে এতবার করে বলবো? এবং এই বলাটার কারণটাই কিন্তু আওয়ামী লীগ। পেছনে যদি আমরা ধরি, আমরা আজকে 2 জন কেন আসছি, আওয়ামী লীগ পালিয়ে গেছে তাই, নইলে কিন্তু 2 জনের বসার কথা না। আমি কিন্তু প্রায় ফ্যাসিস্ট বিরোধী। 2 এনিমি একসঙ্গে বসলে রাষ্ট্রের কিছু জিনিস, বেসিক জিনিস বের হয়ে আসে। তো আমরা একপাক্ষিক কথা বলছি, তো এই একপাক্ষিক কথা বলতে গিয়ে আওয়ামী লীগের এত কথা আসে না। তবে এক কথায় আওয়ামী লীগ ফ্যাসিস্ট বলেই পালিয়ে গেছে, এবং এই জন্য এতগুলো সমস্যার সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ যদি সত্যিকার একটা ভোট দিত, বিএনপি যদি সেই নির্বাচনে যেত, তাহলে কিন্তু আজকে এই অবস্থায় 5ই আগস্ট দেখতে হতো না, তাদেরকেও দেখতে হতো না, বাংলাদেশবাসীরও দেখতে হতো না, এতগুলো মা সন্তান হারা হতো না, এতগুলো মা অন্ধ সন্তান নিয়ে বেঁচে থাকতে হতো না, এতগুলো মা বাবার হাত পা বিহীন ছেলে মেয়ে নিয়ে বেঁচে থাকতে হতো না। তা এই কাজগুলো তো সব আওয়ামী লীগের জন্য। তা আজকে এই যে ইন্টারিম গভর্নমেন্ট, এটাও আওয়ামী লীগের জন্য। তাদের আমরা লিগ্যাল বলি আর ইলিগ্যাল বলি, এটাও আওয়ামী লীগের জন্য। ওদের শাস্তির জন্যই তো কথা বলছি আমরা। আপনি ওদের তো শাস্তি দিচ্ছেন না যাদের দেওয়ার কথা। আপনি দেখেন ইন্টারিম গভর্নমেন্টের কয়জন উপদেষ্টা আওয়ামী ঘরানার, আওয়ামী লীগ, যাদের আওয়ামী লীগের এই এখানে সরকারের একটু সময় মামলাও সংশোধন আছে রয়েছে। যাদের নামে। আমরা যেটা জানি, প্রথম যে যারা এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়, প্রত্যেক দলের অনুমোদন ছিল এবং বিএনপিরও ছিল, আমি জেনে বলতেছি। বিএনপি ওটা নিয়ে কোনো বাড়াবাড়ি করে নাই। অনুমোদন BNP ছিল। আমি বলি আপনাকে, অনুমোদন ওইভাবে ছিল না। আমি আপনি যে এবং আপনাকে আমি এটাও বলি, সব দলের কাছে লিস্ট পাঠানো হয়েছিল। আমি আপনাকে সবাই বলি ওকে নো করেছে। নো। আমি জেনে এই বলতেছি যে কিন্তু। ছাত্ররা আসছে, আপনি বলেন ওইখানে চমক, বিএনপি সহ প্রত্যেকটা নেতাদের মুখের অবস্থাটা আপনি যদি আবার রিলে করে দেখেন, তাহলে বুঝবেন কেউ জানতো না, শপথ নেওয়ার আগ পর্যন্ত কেউ জানতো না যে এরাও আসতে পারে, আসতেছে। তাহলে আপনি বলতে পারেন বিএনপির জন্য 3 দিন থ্রো করেছিল বিএনপির জন্য, যে আপনারা চাইলে আপনাদের প্রতিনিধি দিতে পারেন। বিএনপি তাদের প্রতিনিধি দেন নাই। বিএনপি বলছে না, তারা তো জাতীয় আমাদের কোনো- সরকারের প্রস্তাব দিয়েছিল। হ্যাঁ, ওইটাই, প্রতিনিধি দিলেই তো জাতীয় সরকার হতো। তো বিএনপি সেখানে বলছে আমরা ভোটে আসতে চাই। বিএনপি তাদের ম্যান্ডেট দিয়ে দিয়েছিল যে একটা দেশ, সদ্য একটা দেশ, শেখ হাসিনা মুক্ত একটা দেশ, সেই দেশে যেভাবেই হোক এত খারাপ তো কেউ হবে না, এটা বিএনপির ধারণা ছিল। কিন্তু লঙ্কায় যে যায় তার নামই রাবণ। এই কথাটা বিএনপি যদি তখন আরেকটু বুঝতো, আসলে তখন তাহলে বিএনপি যদি লঙ্কায় যায় তাহলে তারা কি হবে? বিএনপি তো লঙ্কায় যাবে না, বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে যাবে। লঙ্কাটা তো হচ্ছে স্বৈরাচার প্রথা, স্বৈরাচার ভাষণ। তো বিএনপি তো যাবে জনগণের ভোট নিয়ে। আওয়ামী লীগ যেটা ছিল জনগণের ভোটবিহীন ছিল, কিন্তু সে শো করেছে, ভোটটাকে শো করেছে। তো বিএনপি সত্যিকার অর্থে চাই জনগণের ভোট নিয়ে, যে কারণে ওপেন বল আপনি ভোটের কবে তারিখ দিবেন, ডিক্লেয়ার দিয়ে আপনি দেন। আমাদের তো কেউ নাই ওইখানে, আপনাদেরই লোক। ভোটটা কবে হবে, আমরা শুধু ভোটে দাঁড়াতে চাই। জনগণ যদি আমাদের চায় আমরা তাহলে আসবো, না চাইলে আসবো না। ব্যারিস্টার সানি, স্থানীয় নির্বাচনের প্রসঙ্গটা আবার সামনে আসছে এবং কিছু দল চাচ্ছে স্থানীয় নির্বাচন হোক জাতীয় নির্বাচনের আগে এবং অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। বিএনপি চাচ্ছে না স্থানীয় নির্বাচন আগে হোক। আপনাদের কি অবস্থান, অথবা আপনারা কি চান?
আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমার সহ আলোচক নীলুফার আপা যেটা বলেন ওটা একটু অ্যাড্রেস করতে চাই আর কি, যে এই সরকার, তিনি বলেছেন এই সরকার ইলিগাল সরকার। এখন আমি বোধ করি যে উনি আসলে ইলিগাল বলতে অবৈধ ওই অর্থে হয়তো বলেন নাই, না ওই অর্থে যদি বলিনি। ওই অর্থে বলেন না, আমি যেটা বুঝতে পেরেছি উনি ইলিগাল, এই সরকারের সাফিসিয়েন্ট ম্যান্ডেট নেই এই অর্থে হয়তো বলতে চেয়েছেন। তো যদি উনি এটাই বোঝাতে চান, যেটা সফট ভার্সন, যেটা ইলিগাল অর্থে, যেটা স্ট্রংগেস্ট ভার্সন, ওটা আমি মনে করি না আর কি। তো সফটেস্ট ভার্সনটাও যদি হয় যে ম্যান্ডেট নাই, দেখুন আমি তো মনে করি যে এই সরকারের বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পর থেকে সবচেয়ে বেশি ম্যান্ডেট আছে। কেন? দেখুন, একটা সরকারের বা একটা শাসক গোষ্ঠীর ম্যান্ডেট সাধারণত তিনভাবে পাওয়া যেতে পারে। একটা হতে পারে, দেখুন একজন শাসক সে যুদ্ধ জয় করে সে একটা ম্যান্ডেট নিতে পারে, 1। 2 হচ্ছে যে আপনি একটা অভ্যুত্থানের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা ম্যান্ডেট আকারে নিতে পারে। আর 3 নম্বর হচ্ছে যে আপনি নির্বাচনের যে সাধারণ অর্থে আমরা যে নির্বাচন ভোট প্রয়োগ করে এরপরে আপনি একটা ম্যান্ডেট নেবেন। দেখুন, এই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে আওয়ামী লীগ এবং তাদের দোসর যেগুলো রাজনৈতিক দল ছাড়া বাকি অভ্যুত্থানের পক্ষে যারা ছিল, এটা সবগুলো রাজনৈতিক দল অংশীজন যারা, তারা সবাই মিলে কিন্তু সামষ্টিকভাবে এই সরকারে একটা সেন্স অফ ওনারশিপ তাদের সবারই মধ্যে আছে। কিন্তু নিঃসন্দেহে খোদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানই কিন্তু রিপিটেডলি বারবার করে বলেছেন, অন্যান্য রাজনৈতিক দলগুলো তো বলেছেনই, যে আমরা এই সরকারকে ব্যর্থ হতে দিব না। কারণ এটা এভাবেই বলা হয়েছে প্রকারান্তে যে এই সরকার ব্যর্থ হলে আমরা আসলে এই জুলাই আগস্টের অভ্যুত্থানের পক্ষের শক্তিটা আসলে ব্যর্থ হবে বলে এটা সবার একটা বোঝাপড়া ছিল। ম্যান্ডেট নাই বা ইলিগাল, অবৈধ, এটা আমি স্ট্রংগেস্ট পসিবল টার্মে এটার দ্বিমত পোষণ করছি, 1। আর 2 নম্বর হচ্ছে যে আপনি যে স্থানীয় সরকার নির্বাচন আগে হবে না জাতীয় নির্বাচন আগে হবে, আসলে এটার একটা জাতীয় ঐকমত্য দরকার। এটা কোন দল আগে চাইছে তারা হয়তো একটু সুবিধা পাবে, কোন দল পরে চাইছে তারা হয়তো তাদের মতো করে একটা সুবিধা পাবে। আমরা মনে করি যে এটার জন্য একটা সব রাজনৈতিক দল অংশীজনগুলো একসাথে বসে আসলে জাতীয় ঐক্যমত্যে পৌঁছা দরকার। সবচেয়ে বড় কথা হলো যে নির্বাচনই আগে হোক না কেন, নির্বাচনে একটা সুষ্ঠু ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের একটা পরিবেশ তৈরি হওয়া জরুরি। এই পরিবেশটা যদি নিশ্চিত করা যায় যে একটা সুষ্ঠু অবাধ গণতান্ত্রিক পরিবেশের মধ্য দিয়ে দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, তাহলে আসলে কোন ইলেকশনটা আগে হলো কোনো রাজনৈতিক দলের তো ওই ভয়টা থাকার কথা না। যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের পরিবেশ বিরাজমান থাকে তাহলে আপনার ভয় কিসের? যেটা আগে দেখ সেটাতে আপনি প্রস্তুত থাকবেন। তো দুটো বিষয়, একটা হলো আমাদের সবার একমতে পৌঁছা দরকার, আর 2 নম্বর হলো যে দেশের মানুষের সত্যিকার অর্থে ভোটাধিকার প্রয়োগের পরিবেশটা নিশ্চিত করা দরকার। যদি এই দুটো একসাথে করা যায় তাহলে কোনটা আগে হলো কোনটা পরে হলো এটা নিয়ে আমরা আসলে বদার না। নীলুফার চৌধুরী মনি, স্থানীয় নির্বাচনের দাবি যেভাবে হঠাৎ করে আবার নতুন করে আসছে, আরেকটা বিষয় কিন্তু খুব স্ট্রংলি সামনে আসছে, সেটা হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। গণঅভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্রদের যে সংগঠন এনসিপি, তারা মাঠে নেমেছে এবং তারা নানান ধরনের কর্মসূচিও পালন করছে। এই বিষয়টা নিয়ে নতুন করে আলোচনা হচ্ছে যে কারা আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় বা চায় না। এখানে আমরা লক্ষ্য করলাম 3টা মতামত। একটি মতামত হলো আওয়ামী লীগ নিষিদ্ধ চায় যারা, আরেকটা মতামত হলো বিশেষ করে আপনাদের পক্ষ থেকে যে জনগণ সিদ্ধান্ত নিবে। আপনাদের দলের স্থায়ী কমিটির একজন সদস্য, খুব সিনিয়র নেতা, উনি অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেছেন। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিবে কি নিবে না সেই আওয়ামী লীগের উপর নির্ভর করবে, এটা উনি বলেছেন। সবচেয়ে সমস্যা আছে সরকার থেকে। সরকার মতামত দিচ্ছে যে এটা রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত। ইদানিং আবার নতুন একটা মতামত এসছে, বিশেষ করে আইন উপদেষ্টা বলেছেন যে বিভিন্ন দূতাবাস অর্থাৎ বিদেশিদের চাপের কারণে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারছে না। গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমি এটাকে খুব জঘন্যভাবে দেখছি, এই কারণে যে দেখেন, যারা জুলাইয়ের কথা বলে তারাই জুলাইকে ধ্বংস করতে চায়। এই জুলাই অভ্যুত্থানে যারা উঠেছে, যারা নিজেদেরকে হিরো মনে করেছে বা জনগণ মনে করেছে, তারা প্রত্যেকেই আওয়ামী লীগের সঙ্গে একটা যোগসূত্রিতা আছে। এই সরকার আসার পরে সরকার প্রধান বললেন আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা, ফার্স্ট তার মুখে আসলো, যেটা উনি বলতে পারেন না।
আমার কথা হলো যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না, এটা তো 5ই আগস্টের সিদ্ধান্ত হয়ে গেছে না নাকি? আমরা আইনের না, হয় উপর নাই। আমরা আইনের উপর ছেড়ে দিই। জামাতকেও তো আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল। আওয়ামী লীগ কি করেছিল সেটা উদাহরণ হিসেবে নো আপনি এটা বলতে পারেন না, কারণ আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, সরকারে ছিল, তখন সে জামাতকে নিষিদ্ধ করেছিল। একদম আইনিভাবেও করার চেষ্টা করেছিল, আগেই তার মার্কা কেড়ে নিয়েছে, তারপরে যেদিন পতন হয় তার 2 দিন আগে একদম সম্পূর্ণ নিষিদ্ধ করেছিল নির্বাহী প্রধানের নির্দেশে, কিন্তু ওটা কাজে লাগে নাই। আবার যে সরকার চেঞ্জ হলে যে ওটা কাজে লাগবে এমন কিছু না, নির্বাহী আদেশের কিন্তু এটা একটা সমস্যা। আরেক সরকার আসলে আরেকটা নির্বাহী আদেশ হতে পারে, কিন্তু আমরা যেটা বলি সামনে সেটা যারা যদি ক্ষমতা আসবে আইনের এরা তো মাধ্যমে, ফ্যাসিস্ট বিরোধী আমি লোকেরাই বলছি- ক্ষমতা আসবে নাকি? আমি বলছি জি। আইনের মাধ্যমে যদি হয় তাহলে কিন্তু এটা সবচেয়ে বেটার হয়। আইন যা করেছে, নির্বাহী প্রধান উনি কিন্তু প্রথমেই বললেন নিষিদ্ধ করবে, তারপরে উনি কিন্তু 2-4 দিন পরে ওই জায়গা থেকে সরে আসলেন, নিষিদ্ধ করবেন না, নাই করলেন। তারপরে আপনার এনসিপি নামলেন মাঠে, কিন্তু এনসিপি যে এই যে ভোগবিলাসিতার, প্রত্যেকটা ভোগবিলাসিতার পিছনে দেখবেন যে আওয়ামী লীগের মেকানিজম। আওয়ামী লীগ কোনো না কোনোভাবে তাদেরকে এলাকায় শেল্টার দিচ্ছে, গাড়ি দিচ্ছে, বাড়ি দিচ্ছে, আপনার অফিস দিচ্ছে। এই যে এই মানে শেল্টার অফ আওয়ামী লীগ, তারা কিভাবে বলবে আপনি বলেন তো? এরা হচ্ছে গড্ডালিকায় প্রবাহে অলরেডি চলে গেছে। তো গড্ডালিকা প্রবাহে গেলে আর যাই হোক না কেন, আপনার অভ্যুত্থান আর অভ্যুত্থান থাকে না। পৃথিবীতে অভ্যুত্থান বা বিপ্লবের যারা মালিকানা দাবি করে তারা কিন্তু বেনিফিশিয়ারি হয় না। যখনই বেনিফিশিয়ারি হয় তখন আর ওটা থাকে না। তো এরা শুধু বেনিফিশিয়ারি না, এরা ওভার বেনিফিশিয়ারি হয়ে গেছে। এখন যত এটা পত্র বোধহয় ঠিক পত্রিকা, নয়। টেলিভিশন, এটা বোধহয় ঠিক আমি না। আমরা তো আপনাকে- দ্বিমত পোষণ করি বিনয়ের সাথে। একজন গণমাধ্যম কর্মী হিসাবে রাজনৈতিক উত্থান পতনগুলো আমাদের কাছ থেকে দেখার সুযোগ হয়। এই গণ অভ্যুত্থানের পরে সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হয়েছে, আমি আর শেষ করি, হ্যাঁ, আমার বিবেচনায় সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হয়েছে জামাত ইসলাম, আর সেকেন্ড বেনিফিশিয়ারি সবচেয়ে বেশি বিএনপি। আমি এটা হলো বাস্তব। আপনি যেটা বলছেন এটা আপনি হলো সব দিক থেকে আমি কোনো ঠিক দিক আছে, জায়গা থেকে আমি বেনিফিশিয়ারি কিন্তু- হয়নি। আমি আজকে এই negative বলি বেনিফিশিয়ারি, নাই। আমি উদাহরণ দেই, আজকে খালেদা জিয়া চিকিৎসা করতে যেতে পারছেন এই কারণে। আপনি তো আমাকে বলার সুযোগ জি। দিবেন। আমি বলতেছি এটা হচ্ছে পজিটিভ বেনিফিশিয়ারি অল ওভার বাংলাদেশ। আমি পজিটিভ বেনিফিশিয়ারি নিতে কোনো লস নাই, কোনো প্রোগ্রাম, আমি আপনার সাথে কথা বলছি মুক্ত মনে, এটাও কিন্তু বেনিফিশিয়ারি। ঠিক আছে, এর আগেও আমি বলতাম, কিন্তু আমার অন্তরটা দুরু দুরু থাকতো। তাও আবার বিটিভিতে এসে সরকারের বিরুদ্ধে। বিটিভি তো আমাকে ডাকতোই না। বিটিভি আমি আউট অফ সিলেবাস আমার। Right. ওইখানে শুধু লেবুর বাম্পার ফলন হতো, আর কিছু হতো না। আমি এটা নিয়ে কথা বলছি না, আমি কথা বলছি আমরা প্রত্যেকেই বেনিফিশিয়ারি আওয়ামী লীগ চলে যাওয়ার জন্য। এবং সবচেয়ে বিএনপি বেনিফিশিয়ারি, আপনার কথা ঠিক, প্রায় 1.5 লক্ষ মামলা, 59 লক্ষ আপনার আসামি, এগুলা কিন্তু সব কিন্তু মুক্ত না হলেও তারা কিন্তু মুক্তভাবে হাঁটতে চলতে পারছে। এখন কিন্তু কোথাও গেলে পিঠ শিরশির করে না যে এই বুঝি পিছনে থাবা দিয়ে ধরলো। এই জিনিসটা কিন্তু এরকম থাবা দিয়ে কিন্তু অনেকটা ধরে আর পাওয়া যায় নাই, অনেকটা গুম ঘর থেকে আনতে হয়েছে, অনেক দিন পরে ফেরত দিছে, কি মনে করে দিছে জীবনটা শেষ করে দিয়ে, এবং গুম ঘর থেকে আসার পর আর কোনো সে শব্দ করে নেই। আমি এই বেনিফিশিয়ারির কথা বলছি না। এই বেনিফিশিয়ারি সমস্ত বিপ্লবীরা হয়, সমস্ত অভ্যুত্থানের নায়করা হয়, নায়করা কেন সাধারণ পিপল যারা সাপোর্টার তারাও হয়। আমি বলছি ব্যক্তিগত বেনিফিশিয়ারি, ব্যক্তিগত বেনিফিশিয়ারি, অর্থ সম্পদ আওয়ামী লীগের যা, ওইখান থেকে বলে না সাগর থেকে 1 বালতি পানি দিলে সাগরের কিছু আসে যায় না। ওরা 2-4 বালতি পানি দিলে কারো আসে যাবে না, কিন্তু 2-4 বালতি পানিতে আরেকজন কিন্তু ভেসে যাবে। সেই ভেসে যাওয়া মানুষগুলোর কথা আমি বলছি। যখন মানুষ ভেসে যাওয়া শুরু করে তখন আর তার ওই আগের যে বোল্ডনেস সেটা থাকে না। সেই জায়গা থেকে আমি বলছি যে বোল্ডনেস যদি হারায় যায় তাহলে ওইখানে গণতন্ত্রের কথা সব বলে না। রাজনৈতিক দলের নেতাদের কিন্তু গাড়ি পাল্টে গেছে। আমার তো উল্টা আরো কমে গেছে, 2টা গাড়ির জায়গায় এখন 1টা গাড়ি। জি। তো আমার তো কমে গেছে। না, কিছু তো ব্যতিক্রম থাকবেই। সো এইটা কেউ বলতে পারবে না, আমি আপনার সামনে বলছি যে কেউ বলতে পারবে না Right. যে আমি তার কাছে গেছি 2 টাকা আমার ইনকাম হয়েছে। তো এখন কথা হলো যে 25টা দল হয়েছে 9 মাসে। আমি সেটা নতুন বলছি 25টা না। দল হয়েছে। প্রধান যারা এই যে স্টেক হোল্ডার দলগুলো যে এদেশে, হচ্ছে- যারা আমি নাম বলতে চাচ্ছি না, যারা স্টেক হোল্ডার এখানে, তারা সবারই গাড়ি পাল্টে গেছে। এবং এই গাড়ি পাল্টে যাওয়াটা কিন্তু অনুসন্ধানী সাংবাদিকতারও দরকার নেই, এটা যে এমনি লো- চোখে পড়ে। এটা নিজেই চোখে পড়ে।
এবং নিজেই যোগ্য। এবং ছোট ছোট দলের লোকদেরও গাড়ি পাল্টে গেছে। গাড়ি পাল্টাইছে না, শুধু তাদের গাড়ি পাল্টানো, তাদের তো গাড়িই ছিল না, তাদের গাড়ি হয়েছে এবং নর্মাল গাড়ি না, অ্যাবনর্মাল গাড়ি। প্রিয় দর্শক, আমরা আবার একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি, রয়েছেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানি আব্দুল হক। ব্যারিস্টার সানি, এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠেছে, কেউ এটা স্পষ্টভাবে বলছে না। সরকার মোটামুটি বোধ স্পষ্ট অবস্থান নিয়ে নিয়েছে যে বিদেশিদের চাপে তারা পাচ্ছে না। যদি কোনো রাজনৈতিক দলকে আপনি নিষিদ্ধ করেন তাহলে এটা খুব বেশি টেকসই হয় না। আমি এর আগে একাধিকবার বিভিন্ন শোতে বলেছি আসলে যে রিসেন্টলি দেখুন যে ছাত্রলীগকে যে একটা এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে, তখনও কিন্তু আমি বলেছিলাম যে আসলে হয়তো ডিসিশন ওয়াজ রাইট, বাট প্রসেসটা হয়তো সঠিক হয়নি। কারণ আপনি যদি একটা বিচারের আওতাভুক্ত করে বা সবাই মিলে, সব রাজনৈতিক দল, অংশীজন, স্টেক হোল্ডার সবাই মিলে যদি আপনার সিদ্ধান্তে পৌঁছান, তাহলে এটা বেশি সাস্টেইনেবল হয়। আর যদি আপনি একটা নির্বাহী আদেশে নিষিদ্ধ করে দেন, তাহলে এটা খুব বেশি টেকসই হবে না। দেখুন রিসেন্টলি কিন্তু এই জামায়াতে ইসলামকে যখন নির্বাহী আদেশ দিয়ে একটা নিষিদ্ধ সংগঠন হিসেবে যখন আদেশ দেওয়া হলো, সপ্তাহখানেকের ভিতরেই কিন্তু যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান খোদ ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরেই একটা নিষিদ্ধ সংগঠনের দলীয় প্রধান আমিরকে সাথে নিয়ে কিন্তু বৈঠক করেছেন 5ই আগস্ট, করেছেন না? যখন 5ই আগস্ট ক্যান্টনমেন্টে আওয়ামী লীগ কি করেছে না করেছে সেই হিসাবটা নিয়ে কি আমরা হিসাব মেলাবো? জি না, সেটা বলছি না, বলছি যে আপনি তার দোষটুকু নেবেন না, কিন্তু সে যে দোষ করেছে, সে যে ভুল করেছে, ওখান থেকে তো আপনি এক্সপেরিয়েন্স নিয়ে ভালো কাজটা করবেন। আমি আসলে স্পষ্ট একটা কথা শুনতে চাচ্ছি আপনাদের, যেহেতু আপনারা রাজনৈতিক দলের মানুষ। সেটি হলো, আসলে আমরা সাধারণ মানুষ যারা, সবার একটা প্রত্যাশা ছিল সব দল একসাথে বলবো আওয়ামী লীগকে নিষিদ্ধ করো, এটাই ছিল সবার প্রত্যাশা। এখন সবাই যার যার দলীয় দৃষ্টিকোণ থেকে চিন্তা করছে। দলীয় দৃষ্টিকোণটা কি? সেটা হলো ভোটের হিসাব। এটা তো বাস্তবতা। তাহলে এই ভোটের হিসাবটাই সবচেয়ে বড় না দেশটা বড়? আমি বুঝতে পারছি আপনি কোন কোন দলের কথা বলছেন, এবং ওখানে একটা ভোটের রাজনীতিও একটা পিকচারও কাজ করে, এটাও আমি বুঝতে পারছি। কিন্তু যে সবাই যে আসলে তাদেরকে নিষিদ্ধের বিপক্ষে এরকম না। আমরা কিন্তু সোচ্চার আছি কিন্তু যে তাদের বিচারিক প্রক্রিয়ায় আনা হোক, বিচারটা আরও বেশি দ্রুততার সাথে করা হোক, এরপরে তাদের একটা ফয়সালা হওয়া উচিত। এটা নিয়ে কিন্তু আমরা এখনো সোচ্চার আছি। যেটা আমি বলতে চাইছি যে আপনি নির্বাহী আদেশ দিয়ে যদি কোনো একটা দলকে নিষিদ্ধ করেন, তাহলে যদি অবস্থার পরিবর্তন ঘটে তাহলে তো এটা আবার সেটা উল্টে যায়। আচ্ছা, কেউ তো রিট করতে পারে, কোর্টে হাইকোর্টে রিট করতে পারে না এই বিষয়ে? হ্যাঁ, রিট করার অপশন তো আসলে খোলা থাকেই। হ্যাঁ, তো এই জন্যই বলছি, একজন মধ্যে রিট করেছিলাম যতটুকু জানি খারিজ হয়ে গিয়েছে। জি, যেটা করা দরকার যে আমরা বিরোধিতা থাকতে পারে বা মতের পার্থক্য, মতের দ্বৈততা, মতের ভিন্নতা, এগুলো বিউটি অফ ডেমোক্রেসি, এগুলো থাকবে। কিন্তু এটা খুব দুঃখজনক আর কি যে আমাদের এই পোস্ট জুলাই অগাস্টের পরে, জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তীতে সকল রাজনৈতিক দল এবং অংশীজনের কয়েকটা ইস্যুতে আসলে সবাই একমত হওয়া উচিত ছিল, তার মধ্যে এটা একটা। এটা অত্যন্ত দুঃখজনক যে আমরা ক্রমশই আসলে ওই জায়গা থেকে আস্তে আস্তে সরে যাচ্ছি। এটা অত্যন্ত পরিতাপের বিষয়। নীলুফার চৌধুরী মনি, আপনি ছাত্র জীবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার সরব উপস্থিতি ছিল, পরবর্তী সময় আপনি এমপি হলেন এবং বিএনপির দুঃসময়ের সময় আপনি খুব ব্যক্তিগত রিস্ক নিয়ে টকশোগুলোতে আপনি কথা বলতেন, আমরা দেখেছি। এবং ওই সময় কিন্তু ফ্যাসিস্ট বিরোধী সব রাজনৈতিক দলের মধ্যে মতাদর্শগতভাবে বিরোধ থাকলেও কিন্তু এরপর একটা হার্দিক সম্পর্ক ছিল পরস্পরের প্রতি। কিন্তু আমরা দেখলাম যে 5ই অগাস্টের পর যতই দিন যাচ্ছে আমরা পরস্পরের শত্রু হয়ে যাচ্ছি। রাজনৈতিক বিরোধিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু আমরা শত্রুতায় যদি পরিণত হয়ে যায় সম্পর্ক, সেটা সব মিলিয়ে কিন্তু জাতির জন্যই ক্ষতিকারক। এবং এই যে পরিবেশটা তৈরি হচ্ছে, এর মধ্যে অনেকগুলো সমস্যা তৈরি হচ্ছে, আপনি নিজেও জানেন। এর মধ্যে একটা সমস্যা যেটা আমরা বারবার আলোচনায় নিয়ে আসছি, সেটি হলো এই সুযোগটা কিন্তু ফ্যাসিস্টরা নিচ্ছে। তারা গর্ত থেকে গলা বের করার চেষ্টা করছে এবং তারা সাংবাদিক সম্মেলনেও এমন সব প্রশ্ন করার সাহস পাচ্ছে এবং সবাই বলছে যে ফ্যাসিস্ট বিরোধী শক্তিগুলির অনৈক্যের সুযোগেই এটা হচ্ছে। এ থেকে মুক্তির উপায় কি? কেন পারি না একসাথে কাজ করতে? আমরা প্রথমেই যেটা আমরা আমিত্বে ভুগি, যেটাই হোক আমার চাই। এই রাজনীতি কিন্তু তা বলে না, রাজনীতি বলে আমরা। জি, যখনই আমি আমিত্ব থেকে আমরাই যাব, তখন কিন্তু আমি শুধু আমাদের দল না, আমি আরেকটা দলকেও কিন্তু সৌন্দর্যের চোখে তাকিয়ে দেখব, সদয় অবগতির চোখে তাকিয়ে দেখব এবং সহানুভূতিশীল হব। আপনি দেখেন 5ই আগস্টের পরে যে জামাতের সাথে আমরা এত বছর থাকলাম, হঠাৎ করে ওনারা কি মনে করলো যে মই কি হনুরে, একরকম বরিশালের ভাষায় বলে না, ওরকম হয়ে গেল। তারা তাদের আমির বলে ফেললেন। আমরা এক জালিমকে সরিয়ে আরেক জালিমকে আনবো, এটা যদি না বলে, এই লাইনটা যদি না বলে, আমার জাস্টিফাই, আপনি যেটা বললেন যে অনেক বছর আমি রাজনীতি করি, ওইখান থেকে আমি বলছি, এটা না বলে যদি অ্যাজ ইউজুয়াল যেমন ছিলাম অমন যদি থাকতাম, তাহলে কিন্তু আজকে চুপ্পুকেও সরতে হতো, অনেক কিছুই হতো। এই একটা কারণে কিন্তু কে আটকে গেল? তারা আটকে গেল। আমরাও ভালো অবস্থায় নেই, আমরাও আটকানোর মধ্যেই আছি। লাভ হয়েছে কার? লাভ হয়েছে যারা, ওই যে বললেন, যারা সমস্যা করেছিল 15.5 বছর তাদের, আর লাভ হয়েছে যারা সরকারে আছে বসে, তাদেরও লাভ, তাদের সবচেয়ে বড় লাভ। তারা যে কোনোভাবেই হোক ওই চেয়ারটা তো কেউ ছাড়তে চায় না, তাহলে চেয়ারটার মধ্যে বসে আছে, তার কোনো লস নাই। লসটা হলো কার? লসটা আমাদের সবারই, জামাতের বিরোধী এবং অন্যান্য রাজনৈতিক যারা দলগুলো। ছোট রাজনৈতিক দল আছে তাদেরও। জি, এই ডান বাম মধ্যপন্থা সবারই লস হলো। তা এই যে একটা জিনিস, রাজনীতিবিদদের একটা লাইনের জন্য পৃথিবীতে অনেক কিছু ঘটে গেল। এখন ওইখান থেকে আপনি দেখেন বাংলাদেশে আমি একটা যোগ করে দিই। জাতীয় নাগরিক কমিটির একজন নেতা বললেন জিয়াবাদ, মনে আছে আপনার নিশ্চয়ই, মুজিববাদ, জিয়াবাদ। কিন্তু আমরা তো জিয়াবাদ বলতে কোনো কিছু শুনিনি। আর এক বক্তব্যে কিন্তু এখানে সম্পর্কের একটা ফাটল ধরলো, হ্যাঁ, যেটা পাটোয়ারি বলেছিলেন। সে আবার সরিও বলেছেন। জি, জি। আরেকটা লাইন বলি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বহুদিন অসুস্থ এই স্বৈরা সরকারের রোষানলে, তখন জামাতের দেখার কোনো ইচ্ছাই হলো না। উনি যখন লন্ডন গেলেন, তখন তাদের হঠাৎ ইচ্ছা হলো যাই একটু লন্ডন ঘুরে আসি। দেখতে গেলেন, ভালো কথা, দেখলেন, কথা হলো। আসার পরে 16 তারিখে যখন রাষ্ট্রের প্রধানের সঙ্গে বিএনপি দেখা করতে গেলেন নির্বাচনের ডেট নিয়ে, তখন বিএনপি অসন্তোষ প্রকাশ করলেন এবং পাশাপাশি জামাতও বললেন যে রোজার আগেই নির্বাচন চাইলেন। আমরা মনে করলাম ঠিক আছে, জামাত তার কৃত ভুল বুঝতে পেরেছে, কাছাকাছি চলে আসছে। ঠিক তার একদিন পরে আপনি দেখেন আবার বললেন সংস্কার এবং বিচারের আগে নির্বাচন না। এই যে বলাটা তারা বুঝে না, শুধুমাত্র নিজের ওই আমিত্বের লাভটা করতে যায়। আমিত্বের লাভটা যদি রাজনীতিবিদদের ছেড়ে আমরার লাভে যায়, তাহলে আর এই সমস্যাটা হবে না। আপনার মাধ্যমে আমি বলতে চাই, বাংলাদেশের রাজনীতিবিদরা যদি এই টকশো দেখে, আমি খুব ছোট মানুষ, এই আমি থেকে আমরা যেন বলা শিখে। আমরা বলতে চাই এবং যারা আমরা বলে আমি তাদেরকে স্যালুট করতে চাই। ব্যারিস্টার সানি, আপনাদের দল এবি পার্টির 5ম প্রতিষ্ঠা বার্ষিকী 2রা মে, এ উপলক্ষে সকাল থেকে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছেন আপনারা, এর মধ্যে আলোচনা সভাও রয়েছে।
সেই আলোচনায় প্রধান অতিথি হিসেবে থাকছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান। আপনাদের অতিথির যে তালিকা আমরা দেখেছি তাতে বলা যায় ফ্যাসিস্ট বিরোধী সব রাজনৈতিক দলের শীর্ষ নেতারাই রয়েছেন, কিন্তু দেশের অন্যতম বড় দল জামাত ইসলামীর কারো নাম অতিথির তালিকায় নেই। কেন? আসলে দেখুন, আমরা কিন্তু একটা উদার গণতান্ত্রিক চর্চায় আমরা বিশ্বাসী। আমরা আমাদের দলীয় যতগুলো প্রোগ্রাম আছে এগুলো অতীতে কিন্তু আমরা সব রাজনৈতিক দলকে আসলে দাওয়াত করেছি। আমরা কখনো সিলেক্টিভ হইনি কখনো। আমরা আপনাকে আমি রিসেন্ট পাস্টে আমি দুটো উদাহরণ দিতে পারি এই বছরের। সেটা হচ্ছে এবছরের গোড়ার দিকে 10 জানুয়ারি আমরা আমাদের দলের প্রথম জাতীয় কাউন্সিল করেছিলাম। সেখানে আমরা যতগুলো রাজনৈতিক দল আছে, বিশেষ করে আপনি যেমনটা বলছিলেন যে জুলাই আগস্টে অংশগ্রহণকারী যতগুলো রাজনৈতিক দল আছে, আমরা সবাইকে কিন্তু আমরা নিমন্ত্রণ করেছিলাম। এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু আমাদের প্রথম জাতীয় কাউন্সিলের প্রোগ্রামে এসেছিলেন। ওই অনুষ্ঠানে জামাতকেও দায়িত্ব মানে আমরা নিমন্ত্রণ করেছিলাম, কিন্তু তাদের কোনো প্রতিনিধি আমাদের সেই কাউন্সিলে আসেন নাই। এর পরবর্তীতে রমজান মাসে আমরা গুলশানের একটি হোটেলে আমরা বিভিন্ন রাজনৈতিক দল, বিশিষ্ট গুণীজন এবং কূটনীতিকদেরকে আমরা দাওয়াত করেছিলাম, ইনক্লুডিং বিএনপি, জামায়াত সহ যারা যারা এনসিপি সব দলগুলোকেই করেছিলাম। সেখানেও আমরা লক্ষ্য করেছি যে সবাই এসেছিল। এনসিপি থেকে আহ্বায়ক এসেছিলেন, তারপরে বিএনপি থেকেও প্রথম সারির একাধিক নেতা ওখানে গিয়েছিলেন। মোটামুটি সব রাজনৈতিক দলের প্রথম সারির নেতারাই কিন্তু এসেছিলেন, ডিপ্লোম্যাটরা এসেছিলেন। কিন্তু আমরা জামাত থেকে আসলে ওখানে আমরা প্রতিনিধিত্বকারী কাউকে পাইনি। এখন দেখুন, আমরা যদি কাউকে নিমন্ত্রণ করি, এটা পূর্ণ স্বাধীনতা আছে কারো যে সেই নিমন্ত্রণে তারা ডাকে তারা সাড়া দেবেন কিনা, এই অধিকার আছে। কিন্তু একটা পর্যায়ে দেখুন, আপনি যদি ঐতিহাসিকভাবে আপনি যদি কন্টিনিউয়াসলি যদি কোনো একটা সুনির্দিষ্ট দলকে আপনি যদি সাড়া না দেন, এটা দুইভাবেই হতে পারে। জামাত কিন্তু আপনাদেরকে তাদের ইফতার পার্টিতে আমন্ত্রণ করেননি। আমরা করেছিলাম। এই যে রমজান মাসে যে আমরা যে কূটনীতিক এবং বিভিন্ন বিশিষ্টজন রাজনৈতিক দলগুলোকে যে আমরা দাওয়াত করেছিলাম, আমরা জামায়াতে ইসলামকেও আমরা নিমন্ত্রণ করেছি, তাদেরকে বাদ দিই নাই। প্রথম জাতীয় কাউন্সিলেও আমরা করেছিলাম, কিন্তু তারা কোনোটাতেই আসেন নাই। কিন্তু দেখুন, আপনি নিমন্ত্রণ করলে আপনি যাবেন কি যাবেন না, এই সিদ্ধান্ত গ্রহণের অধিকার আপনার, পূর্ণ স্বাধীনতা আপনার আছে। কিন্তু একটা পর্যায়ে আসলে সম্পর্কের উষ্ণায়ন বা সম্পর্ক তৈরির, বন্ধুত্ব আসলে তো এক পেশে হয় না। বন্ধুত্বের জন্য তো দুপাশ থেকে আসলে সহযোগিতার হাত বাড়াতে হয়। তা আমরা তো কখনো মিস করি না, আমরা দিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যাদের কথা বললেন তাদেরকে আমরা তো নিমন্ত্রণ সবসময় করেছি। প্রশ্ন হচ্ছে তারা কয়টাতে সাড়া দিয়েছে এবং আদৌ তারা উপস্থিত হয়েছে কিনা, এটা একটা প্রশ্ন আপনার কাছে রেখে দিচ্ছি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে তাদেরও তো বিভিন্ন প্রোগ্রাম হয়, সব রাজনৈতিক দল, বিএনপি সহ অন্যান্য এনসিপি সব রাজনৈতিক দলের যেগুলো তারা অন্যান্য রাজনৈতিক দলকে দাওয়াত করে, তারা কিন্তু আমাদেরকেও দাওয়াত করে, আমরাও কিন্তু তাদের দাওয়াতে সাড়া দিয়ে অংশগ্রহণ করি। এখন প্রশ্ন হচ্ছে তারা আমাদের প্রোগ্রামে আসেন কিনা এবং তাদেরও যখন প্রোগ্রাম হয় আমাদেরকে আসলে ডাকাও হয় কিনা। এই দুটোর সমন্বয়ই তো আসলে বন্ধুত্বপূর্ণ পরিবেশের তৈরি হয়। তো এই জন্য প্রশ্ন হচ্ছে আমার যে আমরা কতখানি বন্ধুত্বের পরিবেশ সৃষ্টির জন্য আমরা কতখানি আসলে সাড়া দিয়েছি আর তারা কতখানি সাড়া দিয়েছেন, এটা আপনি সাংবাদিক, আপনাকে আমি অনুসন্ধানী তথ্য হাজির করার জন্য আমি আপনাকে আহ্বান করছি। নীলুফার চৌধুরী মণি এবং ব্যারিস্টার সানি আব্দুল হক, আপনারা দুজনই আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।